everyone, welcome back to my YouTube channel SS Study, and we are now surface tension, important topics of all of your our physics books. Surface tension, we all know these things previous years. Okay, তো আজকে আমরা সারফেস টেনশন সম্পর্কে একটু বিস্তৃতভাবে আলোচনা করব। আমরা যেটা সারফেস টেনশন সম্পর্কে কেমিস্ট্রিতেও হালকা পড়ছে আর ক্লাসে, এবং 9 আমরা পড়েছি সারফেস টেনশন সম্পর্কে, সেটার সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করব আমরা এবার। তো আমি যে ভিডিওগুলো এখন ছাড়ছি এগারো ক্লাসে, যে ভিডিওগুলো আমি ছাড়ছি সেই ভিডিওগুলো খুব এলোমেলোভাবে ছাড়ছি, মানে কখনো হয়তো কেমিস্ট্রি ছাড়ছি, কিন্তু কখনো ফিজিক্সে ছাড়ছি। ফিজিক্সে যেমন ভেক্টর ছাড়লাম, আজকে সারফেস টেনশন ছাড়ছি। অসুবিধার কোনো কারণ নেই, মাঝে মধ্যে আমি অঙ্ক করব, কিন্তু আমি বলছি আমি যেটুকু করব, যেটুকু না আমি যতটুকু করব একদম সঠিকভাবে করব, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টারে আমি ভিডিও অনুযায়ী সারবো, এতে কোনো চাপ নেওয়ার দরকার নেই যে এলোমেলোভাবে ছাড়ছে বলে চাপ নেওয়ার দরকার। প্রত্যেকটাকে আমি মিনিমাইজ করে একদম ঠিকঠাক করে দেবো, ঠিক আছে? একদম প্রত্যেকটা টপিকস কিন্তু আমরা সারবো, কেমিস্ট্রিও ছাড়বো, ফিজিক্সেরও ছাড়বো, ঠিক আছে? সেই জন্য আমি রোজ একটা করে ভিডিও বানানোর চেষ্টা করছি। তো চলো আজকে আমরা শিখব সারফেস টেনশন সম্পর্কে, ঠিক আছে? বা সারফেস টেনশন কি? সারফেস মানে বুঝতে পারছি তরলের উপরিভাগ, মানে সারফেস টেনশন সেটা হচ্ছে অল টাইম লিকুইডের ক্ষেত্রে দেখা যায়। সারফেস মানে সেটা হচ্ছে উপরিতল, আর টেনশন মানে টান। তো চলো একটা ছোট পরীক্ষা করা যাক, ঠিক আছে? পরীক্ষা আগে দেখিনি আমরা। আচ্ছা, দাঁড়াও একটু। এই পাত্রতে জল নিয়েছি, হ্যাঁ আমি এর আগে একবার পরীক্ষা চেক করেছিলাম। দেখো যে এই যে জলের মধ্যে তেলগুলো ফেলার পরে একটু তেল ফেলেছিলাম, তো তেলগুলো কেমনভাবে ইতস্ততভাবে বিক্ষিপ্ত হয়ে আছে জলের মধ্যে, তেল ছড়াছড়ি গেছে। দেখো তেলের বিন্দুগুলো। আমি আর একবার করার চেষ্টা করি, দেখি হয় কি। আমি এক ফোঁটা তেল আবার ফেললাম, ফেলার পরে দেখতে পাচ্ছ যে তেলের অণুগুলো পরস্পর ছড়িয়ে পড়ছে। দেখো আরেকটু পরে তেলগুলো পরস্পরকে ছড়িয়ে ফেলবে, তরলের উপরিভাগে তেলগুলো পরস্পরকে ছড়িয়ে ফেলবে, মানে প্রত্যেকটা তরলের উপরিভাগে একটা আলাদা রঙের সৃষ্টি করবে। এর কারণটা কি? এর কারণটাই হলো আমাদের সারফেস টেনশন, ঠিক আছে? তো আমরা যেটা আজকে পড়বো, তো চলো দেখা যাক কীভাবে হচ্ছে। দেখতে পাচ্ছ যে তেলগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, তেলের বিন্দুগুলো উপরে ছোটো 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 বিন্দুভাবে ইতস্তভাবে তরলের উপরিভাগকে ঘিরে রেখেছে। আর একটু পরে দেখবা এটা হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা দেখা যাক সারফেস টেনশন সম্পর্কে। সারফেস টেনশন সম্পর্কে আমরা আজ পড়ব। সারফেস টেনশন কি? সারফেস মানে উপরিতল, আমরা বুঝতে পারছি। সারফেস টেনশন বাংলা হচ্ছে পৃষ্ঠ টান, অর্থাৎ পৃষ্ঠে যে টান। কার পৃষ্ঠে? অবশ্যই তরলের পৃষ্ঠে, অন্য কোনো এজেন্টের ক্ষেত্রে, অন্য কোনো কিছুর ক্ষেত্রে না, ঠিক আছে? অল টাইম তরলের ক্ষেত্রে, তরলের উপরিভাগে যে টান, সেটাকে আমরা বলি সারফেস টেনশন, ঠিক আছে? যারা একটা নেই। তো সারফেস টেনশন কি বলবো আমরা? সারফেস টেনশন মানে ওই টেনশন না, জানি। টেনশন ইজ এ প্রপার্টি অফ লিকুইড সারফেস। সারফেস টেনশন ইজ এ প্রপার্টি অফ লিকুইড সারফেস। প্রপার্টি মানে কি? অ্যাকচুয়াল ধর্ম। তাহলে সারফেস টেনশন পৃষ্ঠটা অবশ্যই একটি ধর্ম। তাই কার ওপর? লিকুইড সারফেসের উপরে, মানে কি তরলের উপরিভাগের উপরে, ঠিক আছে? যা বলছি একটু মন দিয়ে শোনার চেষ্টা করো, ঠিক আছে? আমরা নিশ্চয়ই আশা করছি বুঝতে পারবো, ঠিক আছে? তো কী বললাম? সারফেস টেনশন ইজ এ প্রপার্টি অফ লিকুইড ইন সারফেস। ইট ইজ অল টাইম, এটা কিন্তু সবসময় কিন্তু ক্রিয়া করে সারফেসের উপর। মানে একটা তরলের উপরিভাগটাকে যদি আমি কল্পনা করি, এই উপরিভাগ তল বরাবর কিন্তু আমার সারফেস টেনশন বা পৃষ্ঠ টান, এই ধর্মটি ক্রিয়া করে, ঠিক আছে? পৃষ্ঠ টান বা এই ধর্মটি ক্রিয়া করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে পৃষ্ঠ টান মানে কি? পৃষ্ঠে যে টান প্রয়োগ করছে তরলের অণুগুলি, তরলের উপরিভাগের অণুগুলি, তা দ্বারা পরস্পরই পৃষ্ঠে একটা টান মানে কি? বল টান প্রয়োগ করছে, টানছে অণুগুলো, একটা অণু আছে টানছে, টানছে, টানছে।
তাহলে কী করবে, বল প্রয়োগ করছে, অণুগুলো পরস্পরকে বল প্রয়োগ করছে। দি এর আসল উদ্দেশ্যটা কি, সারফেস টেনশন অলওয়েজ সারফেস টেনশন অলওয়েজ মিনিমাইজ মাউস না কিন্তু, হ্যাঁ যাই হোক, মিনিমাইজ মানে কি, সর্বদা ক্ষেত্রফলকে মিনিমাইজ, বলছি মিনিমাইজ লিকুইড এরিয়া, লিকুইড সারফেস এরিয়া বলতে পারবো, সারফেস বা লিকুইড সারফেস বা এরিয়া, সারফেস বা এরিয়া। মানে কি বলছে, সারফেস টেনশন বা পৃষ্ঠটান সর্বদাই তরলের উপরিভাগকে সংকোচন করার চেষ্টা করে। সংকোচন মানে কি হচ্ছে, ক্ষেত্রফলকে কমানোর চেষ্টা করে। এই ক্ষেত্রফলকে উপরিভাগ থেকে একদম অনুকূলে কী করবে, এখানে একটা অণু আছে, এখানে একটা অণু আছে, পরস্পরকে এরকমভাবে টানবে, সংকোচন করার চেষ্টা করবে। সংকোচন টান মানে যে এইভাবে টেনে নিয়ে চলে যাচ্ছে এরকম টান মনে করলে কিন্তু হবে না, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা টোটালি ঠিকভাবে বুঝবো, ঠিক আছে। টান মানে কিন্তু এইভাবে টানলে বোঝা যাবে না, আমি বলছি আরও সুন্দরভাবে। তাহলে সারফেস টেনশন অলওয়েজ মিনিমাইজ দেয়ার সারফেস এরিয়া, উপরিভাগের যে ক্ষেত্রফল তাকে সর্বদা সংকুচিত করার চেষ্টা করে, তাকে সর্বদা সংকোচন করার চেষ্টা করে, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, ঠিক আছে, বেশ। তাহলে কী করে মনে রাখতে হবে আমাকে, সর্বদা কী মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্টস যেটা, সেটা সারফেস টেনশন কী করে সবসময় তার ক্ষেত্রফলকে, উপরিভাগের যে ক্ষেত্রফল তাকে সর্বদা সংকুচিত করার চেষ্টা করে। জলে দেখো একটা উপরিভাগ, হ্যাঁ উপরিভাগ ধরছে, একটা জলের উপরিভাগ, বালতি কিছু জলের নিচে সেই জলের উপরিভাগ, বা কোথাও একটা জল আছে সেই জলের উপরিভাগ, এইখানে একটা অণু আছে, সে অণু এই বরাবর টান দিছে, এখানে একটা অণু আছে এই বরাবর টান দিছে, এইখানে একটা অণু এই বরাবর টান দিছে, এই বরাবর টান দিছে, কী করছে, পরস্পরের টানে সংকোচন, এরমভাবেই তরল পৃষ্ঠটাকে এরমভাবে আটকে রাখার চেষ্টা করছে, এরমভাবে, ঠিক আছে, এরমভাবে আটকে রাখার চেষ্টা করছে, এইটা হচ্ছে টান। তার মানে এইটা ভুল বলা হবে না, তাহলে টানটা এরকম প্রয়োগ করছে না, তরল পৃষ্ঠকে প্রসারিত করছে না, তরল পৃষ্ঠকে সর্বদা সংকোচন করার চেষ্টা করছে, তার ক্ষেত্রফল বা এরিয়াকে সর্বদা কমানোর, ন্যূনতম রাখার চেষ্টা করছে, এরিয়াকে সর্বদা ন্যূনতম রাখার চেষ্টা করছে, ঠিক আছে। একটা উদাহরণ আমরা নিতে পারি, যেমন আমরা দেখি সাধারণত বৃষ্টির ফোঁটা গোলাকার হয়। আমি যদি কচুর পাতায় দেখি, কচুর পাতায় বৃষ্টির ফোঁটা চাক করে গোল গোল, তাই না, গোল গোল, তাহলে গোলাকার হয় কেন ভাই, অ্যাকচুয়াল গোলাকার না, সাধারণত রিব্যাকৃত হয়, গোলাকার হয় কেন? আমি বলেছি যে পৃষ্ঠটান তরলের উপরিভাগে যে পৃষ্ঠটান, তরলের যে পৃষ্ঠটান ধর্ম একটা প্রপার্টি, সেটা কী করবে, এরিয়াকে সর্বদা সংকুচিত করার চেষ্টা করে। আরে ভাই, তরলের বিন্দুগুলো তো এরকম হতে পারতো ভাই, এরকমও তো হতে পারতো, ত্রিভুজাকৃতি চৌকাকৃতি হতে পারতো, হলো না কেন, গোলাকৃতি হলো না কেন? আবে ভাই, ত্রিকোণাকৃতি চৌকাকৃতি হলো না, তার কারণ হচ্ছে আমরা যত 3D 4D 2D অ্যানিমেশন যাগুলো করি, গোলক, বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজ যত আছে, ঠিক আছে, অধিবৃত্ত যাই বলি, তার মধ্যে গোলকের ক্ষেত্রফল সবচেয়ে ন্যূনতম। আর আমি তো বলেই দিলাম যে পৃষ্ঠটানের দরুন সর্বদাই চেষ্টা করে তার ক্ষেত্রফলকে সংকুচিত করা, ক্ষেত্রফলকে ন্যূনতম একটা অবস্থানে রাখা, সেই জন্য বৃষ্টির ফোঁটা ন্যূনতম অবস্থানের জন্য বৃষ্টির ফোঁটা কীরকম হয়, বৃষ্টির ফোঁটা গোলাকার হয়, বৃষ্টির ফোঁটা গোলাকার হয়, সর্বদা ন্যূনতম অবস্থানে রাখার চেষ্টা করছে, ঠিক আছে। পৃষ্ঠটানের সম্পর্কে অত সেরকমভাবে লজিক আমাদের নাই, মানে লজিক মানে কি, লজিক আছে সত্যি, মানে ভুল বললাম, লজিকই আছে, অত ম্যাথামেটিক্যাল প্রবলেম সেরকম নয়, ম্যাথামেটিক্যাল জিনিস নাই, আমাকে জাস্ট একটু বুঝতে হবে পৃষ্ঠটানটা কী, পৃষ্ঠটানের আসল লজিকটা কী, তাহলে আমাকে ঠিকভাবে বুঝতে হবে। অনেকের ধারণাটা একটু ভুল থাকে, সেই ধারণাগুলো আমরা একটু ক্লিয়ার করবো আজকে, ঠিক আছে। আচ্ছা, সর্বদা কী করে, সংকুচিত করার চেষ্টা করে। আচ্ছা, সাপোজ আমি একটা এরকম, বা কীরকম বলবো আমি, আচ্ছা গোলাকৃতি বলি, ঠিক আছে, গোলাকৃতি একটা বইয়ে উদাহরণ আছে, গোলাকৃতি এই অংশের মধ্যে তরল জল আছে, ঠিক আছে। আচ্ছা,
এটাকে আমি কী করলাম, জল না সরি, এই একটা তারের রিং একটা, ঠিক আছে, তারের রিংটাকে আমি সাবানের যে জল হয় না, সাবান গোলা জল, সাবানের গোলা, ওর মধ্যে চুবড়ালাম, ভালোবাসা, চুবড়িয়ে আবার কি উপরে তুললাম। তাহলে এর মধ্যে কি হবে, এর মধ্যে স্লোপ থাকবে, স্লোপ, সাবানের স্লোপটা থেকে যাবে, মানে কি সাবানের যে ফেনা হয় না, ফেনা, সেটা থেকে যাবে, ঠিক আছে। সামনে ফ্যানটা রাখলাম, ফু দিবা না জানি যে বাইরে থেকে কোনো ধরনের বাতাস টাতাস না প্রয়োগ হয়, হালকা করি আমরা করতাম না আগে, এই একটা করি ওর মধ্যে দিতাম, আর ওই বেড়াতো বড় বড়, এই যে কী বলি জানে, ওই গোলাকৃতি বেরিয়ে যেত না, ফুপড়া ফেপড়া যায় বলে, তাহলে এগুলো বেরিয়ে যেত, ওইটা যেন না হয়, বাইরে থেকে কোনো বাহ্যিকভাবে ওর মধ্যে জানে কোনো কিছু প্রয়োগ নয়, আমাকে খুব সূক্ষ্মভাবে জিনিসটা করতে হবে। একটা রিংকে তুলে আনলাম, ওর মধ্যে সাবানের স্লোপ রেগে আছে, ঠিক আছে। আচ্ছা, ওর মধ্যে আমি একটা সাপোজ এরকম একটা সুতোকে, ঠিক আছে, এরকম একটা সুতোকে এরকমভাবে রেখে দিলাম, সুতো, থ্রেড, এটা থ্রেড, এটা স্লপ, মানে সাবানের যে সব স্লপটা সেটা, ঠিক আছে, সুতোকে আমরা রেখে দিয়েছি এইভাবে, থ্রেড এটা, ঠিক আছে। তাহলে এইখানেও মধ্যেও আছে সেই সাবানের স্বরটা, এইখানেও আছে সাবানের স্বরটা, দু জায়গায় আছে সাবানের স্বরটা, ঠিক আছে। এবার আমি কি করলাম, বদমাইশি করি, একটা ছোট পাটখাটির আগানে গিয়ে ওই মধ্যেখার যেখানে এই সুতোটার মধ্যে যেটা মানে সাবানের যে স্বরটা আছে সেটাকে ট্যাং করে ফাটিয়ে দিলাম, জোরে না কিন্তু, তাহলে পুরোটাই ফেটে যাবে, আস্তে সব কাজটা সূক্ষ্মভাবে করতে হবে, তাহলে এটা ট্যাং করে ফাটিয়ে দিলাম। কিছুক্ষণ পরে দেখা যাবে সুতোটির আকৃতি চেঞ্জ হয়ে গেল, সুতোটি আর এরকম থাকলো না, সুতোটি আকৃতি গোলাকার হয়ে গেল। ওয়াই, কেন গোলাকার হলো, কেন গোলাকার হলো তা আমাকে জানতে হবে। আচ্ছা, সাপোজ সুতোটি যখন এরকম অবস্থায় ছিল, ঠিক আছে, সুতোটি যখন এরকম অবস্থায় ছিল, তখন আমি যদি এর প্রতিটি একক দৈর্ঘ্যে, থ্রেডের প্রতিটি একক দৈর্ঘ্যকে আমি কল্পনা করি, এইটুকু একটা দৈর্ঘ্য সাপোজ ধরলাম, এইটুকু, ঠিক আছে, একক দৈর্ঘ্য যদি কল্পনা করি, সুতোটি যেহেতু স্থির আছে, সুতোটি যেহেতু স্থির আছে, তাই এর এই দিকে যদি এ বল প্রয়োগ করে, তরল পৃষ্ঠ যদি এই দিকে এ বল প্রয়োগ করে, যখন কিন্তু ফাটায়নি, দুই দিকেই কিন্তু সাবানের স্বর আছে, মধ্যেও আছে বাইরেও আছে, তাহলে এই দিকেও সে সম পরিমাণে বল প্রয়োগ করবে। সেই জন্য তো যে সুতোটি ইকুইলিব্রিয়াম আছে, সাম্যাবস্থায় আছে, স্থির আছে যেহেতু, তাহলে এই দিকেও যদি এই তরলটি এফ বল প্রয়োগ করে থাকে সেই সময় পৃষ্ঠটানের দরুন, তাহলে ওই দিকেও এফ বল প্রয়োগ করবে, ঠিক আছে, ওই দিকে প্রয়োগ করবে। আমি এখানেও করি একটা, তাহলে এই দিকে এফ করলে এই দিকেও এফ বল প্রয়োগ করবে, এইখানে এফ বল প্রয়োগ করলে এই দিকেও এফ বল প্রয়োগ করবে, এভাবে এই দিকে যদি আমি এফ বল প্রয়োগ করি, এই দিকে এফ বল প্রয়োগ করলে এই দিকেও এফ বল প্রয়োগ করবে, পরস্পরের বিপরীতমুখী বল করছে, বিপরীতমুখী এই বলটা সমান, এখানে আমি যদি এফ প্রত্যেকটা থেকে এফ ইজকাল টু এফ, প্রত্যেকটা সমান বলি তো সুতোটি ওই শর্টটির মধ্যে সাম্যাবস্থায় আছে, তাই না, সুতোটি ওই শর্টটির মধ্যে সাম্যাবস্থায় আছে। এবার যদি আমি ভিতরের টাং করে জিনিসটাকে ফাটিয়ে দিস, মধ্যেকার শর্টটা আসতে, ঠিক আছে, তাহলে শুধুমাত্র আমার ভিতরকারগুলো মুছে যাচ্ছে, দেখো ভিতরকারগুলো, এই ভিতর দিকে যেটা বল প্রয়োগ করছিল সেটা মুছে যাচ্ছে, তাই না, ভিতর দিকে যেগুলো বল প্রয়োগ করছে সেগুলো মুছে যাচ্ছে, তাহলে কোন দিকে বল থাকছে, এই দেখো এই দিকে, বাইরের দিকে, এখান থেকে বাইরের দিকে, এই দিকে বাইরের দিকে, তাহলে বাইরের দিকে যদি পরস্পর বল প্রয়োগ করে সব দিকে, এই দিকেও করছে, এই দিকে করছে, এই দিকেও করছে, এই দিকেও করছে, এই দিকে করছে, এই দিকেও করছে, এই দিকেও করছে, এই দিকেও করছে, এই দিকেও করছে, সব দিকে বল প্রয়োগ করছে সমভাবে, সব দিকে যদি বলটা প্রয়োগ না করতো তাহলে এর আকৃতি গোলাকৃতি হতো না, সব দিকে সমভাবে বল প্রয়োগগুলো বলি এর আকৃতিটা গোলাকৃতি হয়ে গেল, সারফেস লেভেল চলে আসলো, ঠিক আছে। তাহলে বুঝলাম, তাহলে আমি তো বলেছি যে তরলের উপরিভাগ সর্বদা তার ক্ষেত্রফলকে ন্যূনতম অবস্থানে রাখার চেষ্টা করে, এই ন্যূনতম অবস্থানে রাখার চেষ্টার দরুনই তরলের উপরি পৃষ্ঠের কণাগুলি পরস্পরে কী করে বল প্রয়োগ করে টান দেয়, টান দেয় কিসের টান, এরকম বরাবর টান, তরল পৃষ্ঠকে এরকম বরাবর টান দেয়, মানে সংকোচন করার চেষ্টা করে, ঠিক আছে। তো
সংকোচন করার চেষ্টা করে। তার মানে কি দেখো, এখানে এরকম অবস্থা যখন সুতোটি ছিল, ঠিক আছে, আমি এখানে করছি, দেখো এ একটা এ তো এখানে যখন এরকমভাবে সুতোটি ছিল, তখন দেখো এর এরিয়াটা কিন্তু বড় ছিল, তাই না? এর এরিয়াগুলো দেখো বড় না, বড় না, এরিয়াটা বড় ছিল না? মানে এই তরলটা তখন মানে এই অবস্থায় আছে, কিন্তু এর এরিয়াটা কি আছে, এরিয়াটা বড় অবস্থায় ছিল। মানে কি, ক্ষেত্রফলটা এরকম বড় ছিল, ক্ষেত্রফলটা বিবেচনা করো, ক্ষেত্রফলটা, এরিয়াটা বড় ছিল। এবার যেই আমি ভিতরটাকে ফাটিয়ে এটাকে গোলে পরিণত করলাম, ঠিক আছে, তখন কি এই এরিয়াগুলো কম হয়ে গেল না? এই এরিয়াগুলো কম হয়ে গেল না? ঠিকভাবে আঁকতে হবে, যেহেতু এই এরিয়া কম হয়ে যাচ্ছে, তো তাহলে সেই জন্য তো সর্বদা রাখার চেষ্টা করে, তো তাই না? সেই জন্য তো গোলাকৃত হলো। ওই এরিয়াটা কমানোর জন্যই তো এই বাইরেকার যে এরিয়া, সারফেস এরিয়া, সেই এরিয়াটা কমানোর জন্যই তো গোলাকৃত হলো, তাই না? ও তো ত্রিভুজাকৃত হতে পারতো, কিন্তু ত্রিভুজাকৃত হলে দেখো এরকমভাবে হলো, তাও কিন্তু ওদের মধ্যে এরিয়াটা একই থাকতো, মানে আর এরিয়াটা থাকতো। আর যেই গোলাকৃত হয়ে গেলো, তো এই এই এরিয়াগুলো, এই বাইরেকার এরিয়াগুলো কমে গেল, বাইরেকার এরিয়াগুলো কমে গেল, ঠিক আছে? সেই জন্য তরলের একটা বিশেষ প্রপার্টি হচ্ছে যে ক্ষেত্রফলকে সর্বদাই সংকুচিত করার চেষ্টা করে, তাই না? খুব সুন্দর একটা জিনিস, কিন্তু ক্ষেত্রফলকে সর্বদাই সংকুচিত করার জন্য, এই সংকুচিত করার চেষ্টা করার দরুনই তরল কিন্তু বল প্রয়োগ করে, ঠিক আছে, টান প্রয়োগ করে, যেটাকে আমরা বলি পৃষ্ঠটান, ঠিক আছে? খুব সুন্দরভাবে আমরা নিশ্চয়ই বুঝতে পারি। আরও আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করছি, ঠিক আছে, অসুবিধা নেই। বেসিক কনসেপ্ট আমরা ক্লিয়ার করছি, অসুবিধা নেই, দারুণভাবে আমরা বুঝবো। তো এখন আমি বললাম যে একটা তরলের উপরিভাগকে আমরা কল্পনা করলাম, এটা তরলের উপরিভাগ, ঠিক আছে? আমি যদি তরলের উপরিভাগ বরাবর একটা ইমাজিনার লাইন টানি, যেটা কল্পনা লাইন, কল্পনা একটা লাইন না, কিন্তু একটা কল্পনা লাইন, ঠিক আছে, ইমাজিনার লাইন টানলাম, তরলের উপরিপৃষ্ঠ কী করবো বলেছি, তরলের উপরিপৃষ্ঠ কী করবে, সংকুচিত হওয়ার চেষ্টা করে, এ অণুগুলো পরস্পর সংকোচন ঘটাবে। তার মানে এই পৃষ্ঠ টান, এই পৃষ্ঠ কী করবে, এই পৃষ্ঠ মনে করবে আমি এই ধারে টানি, কি এই পৃষ্ঠটাকে, এই পৃষ্ঠ মনে করবে আমি এই ধারে বল দ্বারা টানি, এই এই দিককার পাটটা, এই দিককার পাটটা, এই দিককার পাটটাকে এই বল দ্বারা টানছে, টানছে, সংকোচ করার চেষ্টা করছে না, প্রত্যেকটা সংকোচ করার চেষ্টা করবে। আর এই দিককারটা কি মনে করবে, আমি এই ধারগুলো টানি, এই ধারকে টানি, তাই না? এই ধারকে টানে মনে করবে, এইদিকে বল প্রয়োগ করবে, মানে এই ধারে টানছে, টানার চেষ্টা করছে, টানার চেষ্টা করছে। তাহলে এরকম আমি কল্পনা করলাম, এরকম এইদিকে বল প্রয়োগ করছে, এরকম, 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 এইভাবে সারফেস এরিয়া বরাবর, সারফেস এরিয়া বরাবর এই যে টান বা বল প্রয়োগ করছে ক্ষেত্রফলকে সংকোচন করার জন্য, এই টানকে আমরা বলি সারফেস টেনশন, ঠিক আছে, সারফেস টেনশন। বুঝতে পারলাম আমরা, ঠিক আছে? এইখান থেকে আমরা সংজ্ঞা বানিয়ে দিতে পারি, সংজ্ঞা বানিয়ে দিতে পারি না, অবশ্য বানিয়ে দিতে পারি। তাহলে দেখো আমি আবার বলার চেষ্টা করছি, এই দিককার পার্ট চাচ্ছে কী করছে, এই দিককার পার্টটা, হ্যাঁ, এই দিককার যে তরল সেটা চাচ্ছে সংকোচন করার চেষ্টা করবে না, এরকম সংকোচন করার চেষ্টা করবে। এই দিককার পার্টটা তুই এইদিকে আয় বাবা, তুই এইদিকে আয় বাবা, আর এই দিককার পার্টটা তুই এইদিকে আয় বাবা, এইদিকে সংকোচন করার চেষ্টা করবে, ঠিক আছে? এই জন্যে, ঠিক আছে, এই জন্য এরকম রায় কল্পনা করলাম। তাহলে এইভাবে আমরা সংখ্যাটা দিতে পারি যে তরলের উপরিভাগে সারফেস বরাবর, সারফেস লেভেল বরাবর, লিকুইডের সারফেস লেভেল বরাবর প্রতি একক দৈর্ঘ্যে মানে একক দৈর্ঘ্যে, নির্দিষ্ট দৈর্ঘ্যেই তো, ঠিক আছে, যে বল প্রযুক্ত হয়, টান মানে বল প্রযুক্ত হয়, তাকে আমরা বলি তরলের পৃষ্ঠটান। বুঝা গেল? খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা বললাম কি, যে তরলের ভাগের প্রতি একক দৈর্ঘ্যে যে বল প্রযুক্ত হয় তাকেই আমরা বলি পৃষ্ঠটান। কোথায় একক দৈর্ঘ্য না, এতে একই দৈর্ঘ্য, একক দৈর্ঘ্য প্রতি এক দৈর্ঘ্যে একটা বল টান প্রযুক্ত হচ্ছে, টান এইদিকে টান প্রযুক্ত, এদিকে টান, এদিকে টান, এদিকে টান, এদিকে টান প্রযুক্ত হচ্ছে, বল প্রযুক্ত হচ্ছে, এটাকে আমরা বলি পৃষ্ঠটান। পৃষ্ঠটান কেন হলো, তার ক্ষেত্রফলকে, উপরিভাগের ক্ষেত্রফলটাকে সংকুচিত করার জন্য। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি এই পর্যন্ত, খুব সুন্দরভাবে আমরা বুঝতে পেরেছি, দারুণভাবে বুঝতে পেরেছি, তাই না? আচ্ছা, ঠিক আছে, অত বলার কিছু নেই, আমরা বুঝতে পেরে গেছি, অসুবিধা নাই। বেশ,
এবার আমরা নতুন একটা টপিক সম্পর্কে জানবো। পৃষ্ঠটান তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা নতুন টপিক সম্পর্কে জানবো, সেটা হচ্ছে সারফেস এনার্জি। ঠিক আছে, সারফেস এনার্জি। আমরা অনেক ম্যাথামেটিক প্রবলেম সলভও করব, এবং তার সাথে আমি নেক্সট ভিডিও যেটা করব সেটা হচ্ছে ভেক্টর আর সারফেস টেনশন থেকে যত সমস্ত টাইপের প্রশ্ন হয়, ম্যাথামেটিক্যাল প্রশ্ন সহ অন্যান্য রকম যত টাইপসের প্রশ্ন হয়, সেই টপিকসগুলো এক জায়গায় আমরা নিয়ে আসবো প্রশ্নগুলোকে, এবং প্রশ্নগুলোকে আমরা সলিউশন করব। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা যে নতুন টপিক পড়বো সেটা হচ্ছে সারফেস এনার্জি। সারফেস এনার্জি কি? পৃষ্ঠ শক্তি, উপরিভাগের, তরলের উপরিভাগের শক্তি, সেটাকে আমরা বলি সারফেস এনার্জি। ঠিক আছে, এটা একটা তরলের উপরিভাগ। ঠিক আছে, তরলের উপরিভাগে যে শক্তি, যে এনার্জি বজায় থাকে, কণাগুলির মধ্যে যে এনার্জি বজায় থাকে, তাকে আমরা বলি পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠ জিনিসটা কি আমরা বলছি, পৃষ্ঠ শক্তি জিনিসটা কি আমরা বলছি। ধরো একটা এরকম একটা মানে চার কোণ আকৃতি মানে বানিয়েছি আমরা, চার কোণ আকৃতি। ঠিক আছে, বা তিনটি বাহু দ্বারা আমরা একটা বস্তু তৈরি করেছি, যেটা তিনটে মানে ইট দিয়ে তৈরি। মানে একটা বাহুগুলা কী দিয়ে তৈরি হতে পারে? বাহুগুলা সাপোজ কী দিয়ে তৈরি হতে পারে? যেমন তার দিয়ে তৈরি, টিনের তার এসব দিয়ে তৈরি। ঠিক আছে, বেশ। তো সেই তারটিকে আমরা সাবানের জল তার মধ্যে চুবড়িয়ে উপরে তুললাম। এর মধ্যে তাহলে সাবানের যে ফেনা সেগুলো লেগে থাকবে, সাবানের ফেনা বা সাবানের যে স্বর সেগুলো লেগে থাকবে, স্লোপ এগুলো লেগে থাকবে। ঠিক আছে, বেশ। এবার আমি একটা কাঠি, যে কোনো একটা কাঠি, দেশলাই কাঠি হতে পারে, বা যে কোনো একটা বস্তু, এরকম একটা লম্বা যে কোনো একটা দৈর্ঘ্যের যে কোনো একটা জিনিস। ঠিক আছে, এই জিনিসটা কী করবে? এ কী করবে? তাহলে এটা কী করবে? এরা কী করবে? পরস্পরকে সংকুচিত হতে চেষ্টা করবে। তাহলে এইদিকে বল প্রয়োগ করবে, এর এইদিকে বল প্রয়োগ করবে, এর এদিকে সংকুচিত হওয়ার চেষ্টা করবে, এর এইদিকে বল প্রয়োগ করবে। তাহলে এই দৈর্ঘ্যের যে বস্তুটা সেটা কী করবে? আস্তে আস্তে ভিতরে ঢুকতে শুরু করবে, তাই না? ভিতরে, তার মানে আস্তে আস্তে ভিতরে ঢুকতে শুরু করবে, এই তরলের মধ্যে মধ্যে চলে আসবে, টানবে না, টানবে আর মধ্যে দিকে চলে আসবে, এরকম অবস্থায় আসলো। তো আমি যদি এই তারটিকে ওইখানেই স্থির রাখতে যেতাম, এখানে, তাহলে কী হতো? তাহলে আমাকে এই যে পৃষ্ঠটানে বরাবর যে বল প্রয়োগ করছে, ওই বিপরীত পাশে আমাকে বল প্রয়োগ করতে হতো, তাহলে তারটি স্থির থাকতো। আমাকে এই ধারে দড়ি দিয়ে টানছে, ঠিক আছে, টানছে, একই বল দ্বারা টানছে, আমি ওই দিকে একই বল দ্বারা টানছি, হ্যাঁ, ওরাও টানছে, এইদিকে 5 জন টানছে, ওইদিকে ওরা 5 জন টানছে, একইভাবে একই বল দ্বারা। তার আমি স্থিরই থাকবো, কোনো বল প্রয়োগ হবে না। যখন এখানে 6 নিউটন কেউ বল প্রয়োগ করবে একটু বেশি, তখনই আমার এই দিকে সরে যাবো, তাই না? তাহলে যখন একই বল প্রয়োগ করবে তখন আমি স্থির আছি, স্থির। ঠিক আছে, এবার বলছে স্থির ছিলাম আমি, ঠিক আছে, খুব সুন্দরভাবে আমি স্থির আছি। এবার বলছে যদি আমি এফ বল না প্রয়োগ করি, ঠিক আছে, এফের থেকে একটু বেশি বল প্রয়োগ করি, ঠিক আছে, এফের থেকে একটু বেশি বল প্রয়োগ করি, তার মানে বেশি বল প্রয়োগ করলে এটা কী হবে? এটা এই ধারে সরে যাবে, তাই না? এফের থেকে আমি একটা বেশি বল প্রয়োগ করলাম, তাই না? তাহলে এটা একটু এই ধারে সরে গেল, মানে এই ধারে সরে গেল। অর্থাৎ এইখানে যদি একটা ক্ষেত্রফল ধরি, এটা যদি, এটাকে দৈর্ঘ্য যদি আমি এল ধরি, আর এটা যদি প্রস্থকে আমি মানে এই এরিয়াটাকে যদি এক্স ধরি, তখন আমি কী করলাম? একটু বেশি পরিমাণ বল প্রয়োগ করে এই কাঠিটাকে পৃষ্ঠটা থেকে একটু বেশি বল প্রয়োগ করে এই দিকে সরিয়ে আনলাম। এটাকে ধরলাম, সাপোজ আমি এখানে ধরলাম, একটু কত ধরবো? এটুকু আমরা ডেল্টা এক্স পরিবর্তন ধরলাম, ডেল্টা এক্স, আর এটা হচ্ছে ডেল্টা এক্স, মানে দৈর্ঘ্যের পরিবর্তন ঘটলো। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, আর ডেল্টা এক্স। তাহলে একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য, ঠিক আছে, আমরা বলতে পারবো তরলের উপরিভাগ বরাবর একক ক্ষেত্রফল বৃদ্ধির ফলে, কি বলছি ভালো করে বুঝো, এখানে এর ক্ষেত্রফলটা এরম ছিল, এবার ক্ষেত্রফলটা আমি একে বাড়ালাম, একক ক্ষেত্রফল বৃদ্ধির ফলে যে পরিমাণ আমি বল প্রযুক্ত করলাম, যে পরিমাণ আমি বল না কার্য করলাম না,
আমি এইটাকে আরও মানে একটু বেশি বল পকেট এই ধারে নিয়ে আসলাম, তাহলে আমি কী করলাম, কার্য করলাম, ওয়ার্ক না করলে তো এই ধারে আসবে না। কার্য করলে সেই কার্যটাই ওই তরলের উপরিভাগে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তির রূপে সঞ্চিত হয়। আমরা জানি কার্যের পরিবর্তন শক্তির উপর সঞ্চিত হয়। তাহলে কার্য করছি, কার্য করে আমি দৈর্ঘ্যটা বাড়ানোর চেষ্টা করলাম, একটা নির্দিষ্ট দৈর্ঘ্য বাড়ালাম, তাহলে কী করলাম, এর মধ্যে একটা উপরিভাগে সঞ্চিত স্থিতিশক্তির রূপে জমা হলো। বোঝা যাচ্ছে কি না? তাহলে বলতে পারলাম যে একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য প্রযুক্ত কার্যকে বলা হয় ওর উপরে পৃষ্ঠ শক্তি, সেই যেটা স্থিতিশক্তি সেটাকে আমরা পৃষ্ঠ শক্তির উপরে সঞ্চিত হয়। মানে এর ক্ষেত্রফল এই অবস্থা ছিল, আমি যেই বল প্রয়োগ করে এখানে নিয়ে আসলাম, মানে ক্ষেত্রফলটাকে বাড়ালাম, এখন এর এরিয়া কতটুকু, এইটুকু, সামনে ফ্যানটা এই ওই অব্দি আছে। তাহলে যেই বল প্রয়োগ করে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পারলো। তাহলে একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য প্রযুক্ত যে আমরা যে কার্য করি, সেই কার্যকে আমরা বলি ওর পৃষ্ঠ শক্তি। বোঝা গেল? খুব সুন্দর। এবার আমরা ম্যাথামেটিক্যাল অনুযায়ী প্রুভ করব। ঠিক আছে, বেশ, খুব সুন্দর। তো আমি মনে করি একটা জিনিস আমি এখানে বলে দিচ্ছি, ভালো করে আইডেন্টিফাই করতে হবে আমাদেরকে। এই সাবানের স্তরটা তো খুব পুরু হয়, সেই জন্য উপরিভাগ যে বরাবর আমরা যদি পৃষ্ঠটান থাকে, তার নিচেও একটা এই পৃষ্ঠে তলের দিকেও কিন্তু পৃষ্ঠটান আছে, পৃষ্ঠটান আছে। ঠিক আছে, তলের দিকেও পৃষ্ঠটান, উপরের দিকেও পৃষ্ঠটান, তলের দিকেও উপরের দিকেও। ঠিক আছে, আচ্ছা, আমার মনে হয় তখন ওখানে বলা হয়েছিল না এই জিনিসটা, যে আমরা বলেছিলাম যে একক দৈর্ঘ্যের ওপর যে প্রযুক্ত বল তাকে আমরা বলি পৃষ্ঠটান। একক দৈর্ঘ্য, যে যখন আমি একক দৈর্ঘ্য বলি তখন আমি তাকে নিচে রাখি, আর প্রযুক্ত বল মানে উপরে রাখলাম। তাহলে এটাকে ইজগালটা আমরা লিখলাম সারফেস টেনশন ইজগাল টু F/L। ঠিক আছে, তাহলে পৃষ্ঠটানের জন্য একক দৈর্ঘ্য, একক কথাটা মানে মনে রাখবা যে সেটা নিচে আছে, বাই নিচে, F/L, একক দৈর্ঘ্য মানে সেটা নিচে আছে, আর এফ মানে সেটা হচ্ছে উপরে আছে, প্রযুক্ত বলকে বলা হয়। তাহলে ACL কত হবে, FL। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো যে কী বের করতে পারবো, যে ACL টু FL যদি হয় তাহলে F ইজ কত হবে, ACL এটা বড় হাতের এল করেছে, আমরা ছোটো হাতের এল করতে পারি। তাহলে F ইজ হলো আমার কি, ACL। ঠিক আছে ভাই, আমরা কি জানি কার্য ইজ ইকাল টু কি, তার আমি বলছি যে কার্য করতে হয় একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য। এবার দেখো একক ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফলটাকে আমরা নিচে রাখবো আর কার্যটাকে উপরে রাখবো। ঠিক আছে, আমরা পৃষ্ঠ শক্তির রাশিমালা বের করছি, রাশিমালা। তাহলে দেখো পৃষ্ঠ শক্তি ইজ ইকাল টু কী হবে, আমি বলেছি যে পৃষ্ঠ শক্তি ইজ ইকাল টু কত হবে, পৃষ্ঠ শক্তি ইজ ইকাল টু কত হবে, কার্য বাই কী হবে, একক ক্ষেত্রফল, তাই কি না? একক ক্ষেত্রফলের উপর যে কার্য করতে তাকে বলে পৃষ্ঠ শক্তি, এটা হবে না, এটা হবে তো কার্য বাই ক্ষেত্রফল। তাহলে এবার আমরা কার্য বের করি। ঠিক আছে, তাহলে উপরে কার্য বের করবো, কার্য মানে কি হয়, বল ইন্টু সরণ হয় না, এটা হয় কি বলো, বল ইন্টু সরণ হয় কি বলো, অবশ্যই হয়, বল ইন্টু সরণ। তার মানে আমরা ফিজিক্যাল টু এখানে কি বলতে পারবো, এফ, এ দেখো এফ হিসেবে কি বলতে পারবো, এসএল বলতে পারবো, এসএল। তাহলে ফিজিক্যাল টু এসএল বলতে পারি। ঠিক আছে না, ঠিক নাই, তার কারণ কি, আমি তো বললাম একদিক বরাবর পৃষ্ঠটান নাই, ওই দিকেও আছে, তার মানে এখানে 2SL দেবো, দুই দিক বরাবর আছে সেই জন্য 2SL দিলাম, ফিজিক্যাল টু 2SL। ঠিক আছে, আমি বলছি তাহলে বল বেরোলো, বল গুণ সরণ মানে কত কইছে, দেখো এক্স ছিল এইটুকু, এক্সের ডেল্টা এক্স এইটুকু পর্যন্ত আমি সরিয়েছি এইটাকে, তো সরণ কত ডেল্টা এক্স, তাহলে ডেল্টা এক্স গুণ করে দিলাম, তাহলে ওয়ার্ক ইজিক্যালটা কত হলো, তাহলে অ্যাকচুয়ালি ওয়ার্ক কিন্তু হলো কত, ওয়ার্ক ইজিক্যাল টু 2SL ডেল্টা এক্স। আমার কী পেয়ে গেলাম, কার্য পেয়ে গেলাম 2SL ডেল্টা এক্স। ঠিক আছে, বেশ। তো এবার আমরা দেখব এইটার ক্ষেত্রে। ঠিক আছে, এইটার ক্ষেত্রে আমরা দেখব, এটার ক্ষেত্রে দেখো আমরা ক্ষেত্রফল দেখব, আমরা কার্য পেয়ে গেছি, এবার ক্ষেত্রফল দেখব। ক্ষেত্রফল দেখো, এইটাকে যদি আমি একটা আয়তক্ষেত্র হিসাবে কল্পনা করি, তার এর ক্ষেত্রফল কত হবে, এইটা কি ছিল, এটা তো কত ছিল, দৈর্ঘ্য আর প্রস্থ, এটা যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, তাহলে এটা এল হলে তাহলে কত হবে, আয়তক্ষেত্র এই ক্ষেত্রে কী হবে, এল ইন্টু এক্স হয় কি না, এর ক্ষেত্রফলটা এল ইন্টু এক্স, কিন্তু এখানে এল ইন্টু এক্স লিখবো কি লিখবো, 2 × L × X, কারণ উভয় পৃষ্ঠে আছে দুই পৃষ্ঠে, সেজন্য 2 × L × X লিখলাম। ঠিক আছে, বেশ। এবার দেখো আমি এক্স থেকে ডেল্টা এক্স পর্যন্ত বৃদ্ধি করেছি,
ঠিক আছে, এক্স থেকে ডেল্টা এক্স পর্যন্ত বৃদ্ধি করেছি। ঠিক আছে, তাহলে এর দৈর্ঘ্য তো সেম আছে, ডেল্টা এক্স পর্যন্ত দৈর্ঘ্য কী হলে এক্স প্লাস ডেল্টা এক্স হয়ে যাবে, প্রস্থ তো সেম আছে, প্রস্থ এই কাঠিটা তো সেম আছে, এলটা সেম আছে, এটাকে এখানে নিয়ে গেছি, এলটা সেম আছে, তাহলে এখন কী হলো 2l ডেল্টা এক্স প্লাস এক্স, এই যে এক্স প্লাস ডেল্টা এক্স দৈর্ঘ্যটা বেড়ে গেছে, তাহলে এক্স প্লাস ডেল্টা এক্স হলাম। ঠিক আছে, বেশ, তাহলে এখন কী হবে 2l ডেল্টা এক্স প্লাস 2l এক্স, হলো এটা, হলো হলো কি না? অবশ্যই হলো। বেশ, তাহলে আমার পেয়ে গেলাম। এবার দেখো আমি কি পেলাম, এটা আমি কি পেলাম, ক্ষেত্রফল বৃদ্ধিটা পেলাম। তাহলে দেখো আগে ক্ষেত্রফল ছিল 2l(x), এখন ক্ষেত্রফল হয়েছে কত 2l ডেল্টা এক্স প্লাস 2l(x), তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে, এইটার মধ্যে এটা মাইনাস করে দাও, তাহলে 2l ডেল্টা এক্স প্লাস 2l(x) বা 2l(x) কেটে গেল, এটাকে যদি মাইনাস 2l(x) করে দিলাম, তাই না, 2l(x) কেটে গেল, তাহলে আমার কি থাকলো অ্যাকচুয়ালি 2l ডেল্টা এক্স, 2l ডেল্টা এক্স, বোঝা গেল 2l ডেল্টা এক্স কেন থাকলো, 2l ডেল্টা এক্স, ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে গেলাম। অ্যাকচুয়ালি এখানে ক্ষেত্রফল দেবো না, আমরা দেবো ক্ষেত্রফল বৃদ্ধি। এটা খুব একটা বড় মিস্টেক করেছিলাম, কার্য বাই ক্ষেত্রফল বৃদ্ধি, কিন্তু ঠিক আছে, ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে আমরা কার্যও পেয়ে গেছি, কার্য কত পেলাম আমরা, কার্য 2s(l ডেল্টা এক্স পেয়ে গেলাম, 2s(l ডেল্টা এক্স পেয়ে গেলাম, আবার আমরা ক্ষেত্রফলও পেয়ে গেলাম, কত পেলাম 2l ডেল্টা এক্স, মানে 2l ডেল্টা এক্স। আরে এটা কাটাকুটি চলে যায়, 2l ডেল্টা এক্স আর 2l ডেল্টা এক্স কাটাকুটি চলে যায়, তো এই 2l কাটাকুটি চলে যায়, তো তাহলে কী পড়ে থাকে, এস পড়ে থাকে আমার। তাহলে আমরা একে পৃষ্ঠ শক্তির কাছে আমরা লিখতে পারি, এখানে পৃষ্ঠ টানও লিখতে পারি। তাহলে পৃষ্ঠ টান আর পৃষ্ঠটার শক্তি কিন্তু একই ব্যাপারটা গেলো, কিন্তু সারফেস আলো, তো সারফেস এরিয়া মানে এস আলো, এস এলো, সরি আলো বলছি কেন ভাই, আচ্ছা এস এলো, এস মানে হচ্ছে কি পৃষ্ঠ টান। ঠিক আছে, এস মানে কি পৃষ্ঠ টান, তাহলে কার্য বাই ক্ষেত্রফল বৃদ্ধি বললাম, কার্য বাই ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে আমার কি আসলো এস, মানে এস ইজ গেল পৃষ্ঠ টান, তাহলে পৃষ্ঠ টান আর পৃষ্ঠ শক্তি কিন্তু একই, তাহলে আমরা সংখ্যাটা এবার চেঞ্জ করবো, মানে একক ক্ষেত্রফল বৃদ্ধিতে কোনো তরলের উপরিভাগে পৃষ্ঠ টান পৃষ্ঠ শক্তির সমান, তাই না, এই যে এটা তাই তো আসলো, পৃষ্ঠ শক্তি বের করলাম আর পৃষ্ঠ টান চলে আসলো, তাহলে তাই না। আচ্ছা একটু দাঁড়াও, ঠিক আছে, একটু দাঁড়াও, একটু ভাবো জিনিসটাকে, আমি আসছি এক মিনিটের মধ্যে। কি গো এখন খাও না, মুড়ি খেয়ে আসলাম, একটা পরে খাবো, চল শুরু কর, এখন খিদে নাই, মুড়ি খেয়ে আসলাম এখন। তো চলো যেখানে ছিলাম সেখান থেকে ফিরে যাই, তাহলে কি আসলো, যে আমার কিন্তু এস চলে আসলো, তাই না, তাহলে আমরা বলতে পারবো এখান থেকে কী বলতে পারবো, কী বলতে পারবো, দেখো খুব সুন্দরভাবে, কিন্তু খুব সুন্দর একটা জিনিস, তাহলে আমরা বলতে পারলাম যে একক ক্ষেত্রফল বৃদ্ধিতে তরলের উপরিভাগের সঞ্চিত পৃষ্ঠ শক্তি পৃষ্ঠ টানের সমান। বলতে পারলাম কি না, পারলাম, ওই যে আমরা পৃষ্ঠ শক্তি করে তো বেরিয়ে গেল এস, তাই না, তার মানে আমি কি বললাম, যে পৃষ্ঠ টানের জন্য ওই কাঠিটা ওই স্লপের মধ্যে কিন্তু স্থির ছিল, ঠিক আছে, পৃষ্ঠ টানের জন্য, মানে ওই ধারে স্থির ছিল, এই ধারে এক বল প্রয়োগ করতো, এবার যে আমি এই ধারে একটু বল বৃদ্ধি করি, একটু ক্ষেত্রফলটাকে বৃদ্ধি করলাম, ওর যে ক্ষেত্রফল যে জায়গাটাকে সেই জায়গাটা বৃদ্ধি করলাম, জায়গাটাকে বৃদ্ধি করলাম কার মাধ্যমে, আমি নিশ্চয় একটা ওয়ার্ক প্রয়োগ করলাম, কার্য করার মাধ্যমেই তো ওই যায়, মানে ওই
মানে কি বললাম, ওই লম্বা যে কাঠিটা সেটা তো সরে এসেছিলো কার্য করার মাধ্যমে, কার্য করেছিলাম, তাই না? তাহলে কার্যটাই কিন্তু ওর স্থিতিশক্তির উপরে সঞ্চিত হয়েছিল। বোঝা গেল এই পর্যন্ত? খুব সুন্দরভাবে আমরা নিশ্চয়ই বুঝতে পেলাম সারফেস এনার্জি কী, সারফেস এনার্জি কী। তাহলে আমরা এখন বলতেই পারি, কি বলতে পারি, আমরা বলতে পারি যে পৃষ্ঠ টান ইজ ইকুয়াস টু কার্য বাই ক্ষেত্রফল বৃদ্ধি। বলতে পারবো কার্যর কী হয়, ml স্কোয়ার টি⁻², এল স্কোয়ার, ক্ষেত্রফল এল স্কোয়ার, তাহলে এল স্কোয়ার কেটে দাও, m t⁻²। মাত্রা চলে আসলো, আমার পৃষ্ঠটানের মাত্রা চলে আসলো, একই তো বেরোবে। এখানে যদি আমার কথা হয় যে এই পৃষ্ঠটানটা ওটা কি দেখো, S=F/L, বল কোথায়, mL/t⁻², এল কেটে দাও, mt⁻², একই আসবে, তাই না? বুঝতে পেলাম আমরা, খুব সুন্দরভাবে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম, তাই না? আচ্ছা, তাহলে পৃষ্ঠটান ইজিক্যালটা আমরা বলতেই পারলাম যে কার্য বাই ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল যাই বলবো, ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা অঙ্ক নিয়ে নিই দুটো, কটা অঙ্ক নিয়ে নিই, তাহলে আমরা জিনিসটা বুঝতে আরও সুবিধা হয়ে যাবে। 2-3টে অঙ্ক নিয়ে নিই আমরা, খুব সুন্দরভাবে 2-3টে অঙ্ক নিয়ে নেব। আচ্ছা, এক মিনিট দাঁড়া, খাতাটা নিয়ে এসে। সরি ভাই, कैसे लग रहा है भाई, ভালো লাগছে? আচ্ছা, খুব সুন্দর। আরে कहाँ से गया रे भाई, একটুখানি লক্ষ্য, একটুখানি দাঁড়াও, ঠিক আছে? তোমাদের তো নেট ফুরাচ্ছে না? ও মা, তোমাদের তো নেট ফুরাবেই, তাই তো? ওয়াইফাই থাকলে নেট ফুরাবে না? আরে ভাই বক বক করেছি, এটা কই? পেয়ে গেছি ভাই, পেয়ে গেছি। কটা অঙ্ক আমাকে বলেছি দেখো, বলছে একটা ইউ আকৃতির নল, প্রথম অঙ্কটা, একটি ইউ আকৃতির তারের খোলামুখ যুক্ত আর একটি সোজা তার অবাধে চলাচল করতে পারে। এ দেখো ইউ আকৃতির নল, ওরে বাবা এটা ইউ তো না, এ ডাম্বেল আকৃতি, আর কি বলবো, ছুঁচোর মুখ হয়ে গেছে। আচ্ছা, এরকম ধরি, আরে আমার এরকমই হবে, এবার নয় সাপের মুখ হলো, সাপ না, সাপের মুখ এত মোটা হয় না। আচ্ছা, তাহলে কি বললাম যে ইউ আকৃতির একটা খোলা মুখ মুক্ত করে একটা সোজা তার অবাধে চলাচল করে, মানে এখানে একটা তার, এই মনোবার একটা সোজা তার অবাধে চলাচল করে, ঠিক আছে? এর মধ্যেই দেখো চলাচল করতে পারে। বলছে সোজা তারটির দৈর্ঘ্য বলে দিচ্ছে আমার 0.20 মিটার, ঠিক আছে? পুরো ফ্রেমটিকে সাবান জলে ডুবে তুলে আনলো, এই ফ্রেমটিকে সাবান জল ডুবালাম, ডুবে তুলে আনলাম, বেশ, তুলে আনা হলো। হ্যাঁ, এর মধ্যে একটি পাতলা সমানের সাথে তাহলে আবদ্ধ হবে, মানে পাতলা সর আবদ্ধ হয়ে যাবে। সোজা তার থেকে স্থির রাখতে হলে, মানে এই তারটিকে স্থির রাখতে হবে, স্থির রাখতে হলে 9 রাখতে